কঙ্গনা রানাওয়াত চণ্ডীগড় এয়ারপোর্টে কানায় করে এক থাপ্পড় খেয়েছেন। আমি দেখুন শুরুতে একটা কথা বলছি, কঙ্গনা রানাওয়াতের থাপ্পড় খাওয়াকে জাস্টিফাই করার জন্য আমি এই ভিডিওটা করছি না, বা সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি থাপ্পড় খেয়ে কেউ ভালো কাজ করেছেন না খারাপ কাজ করেছেন, এইটা আমি কি বললাম কি না বললাম তার উপর আপনাদের কারোর মতামত নির্ভরও করছে না। এইটাতে অনেকে খুব খুশি, সত্যি কথা বলতে আমারও খুব একটা দুঃখ হয়েছে এমন নয়। আবার অনেকে মনে করেছেন যে এটা হওয়াটা ঠিক হয়নি। নিশ্চিতভাবে যারা এটা মনে করেছেন তাদেরও অত্যন্ত গ্রহণযোগ্য কিছু যুক্তি রয়েছে, আমার সেই নিয়েও কোনো সমস্যা নেই। আমি অন্য কতগুলো কথা, বা মূলত বলতে পারেন একটা কথা বলার জন্য এই ভিডিওটা করছি। প্রথম কথা হচ্ছে, আমি দেখছি সংবাদ মাধ্যমে কয়েকজন কিছু সাংবাদিক হয়তো তারা ঠিক কথাই বলছেন যে আপনার রাগ যাই থেকে থাক না কেন, যে এক্ষেত্রে যেটা ঘটনা ঘটেছে, একজন সিআইএসএফ জওয়ান, মহিলা এক জওয়ান, তিনি পরিষ্কার বলেছেন যে আমার মা ধর্নায় বসছিল কৃষক আন্দোলনের সময়। ও বলেছিল কৃষক আন্দোলনে নাকি মহিলারা বা পুরুষেরা যাই হোক 100 টাকা করে নিয়ে নিয়ে বসে আছে। আমার মা ওই দিন ওখানে বসছিল। ও বসছিল, ও কী করে জানলো 100 টাকা নিয়ে বসেছে? আমার মাকে ওদিন অপমান করেছে। মানে এই এই যে কথাটা উনি বলেছেন, এর পাল্টা অনেক সাংবাদিককেও আমি দেখছি, আরও অনেক মানুষ বলছেন যে ঠিক আছে হতেই পারে, বাট ওয়েন ইউ আর ইন ইউনিফর্ম, একজন তুমি ইউনিফর্ম পরিহিত একজন জওয়ান সিআইএসএফের, তো সেই অবস্থায় নিজের ব্যক্তিগত তার মতামতকে, ব্যক্তিগত রাগকে, ব্যক্তিগত অবস্থানকে তোমাকে দূরে সরিয়ে রাখতে হবে। যখন তুমি ইউনিফর্ম পরে আছো, যখন তুমি ডিউটিতে আছো, তখন তোমাকে ডিউটিটা করতে হবে। এই কথাটা আমাদেরকে কে শেখাচ্ছে? ভারতের মেন স্ট্রিম মিডিয়ার, কর্পোরেট মিডিয়ার কিছু সাংবাদিক। আমি প্রথমেই বলছি তাদেরকে, বাবা আপনারা ক্ষমা দিন, আপনারা একদম চুপ করে যান। মানে গত 10 বছর ধরে আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত বায়াসকে সরিয়ে রেখে কত ভালো নিজেদের ডিউটি পালন করেছেন, তার উদাহরণ গোটা ভারতবর্ষ দেখেছে। গত 10 বছর ধরে আপনারা মোদি অমিত শাহর ব্যান্ড পার্টির মতো করে কাজ করেছেন, সবাই না কিন্তু একটা বিরাট বড় অংশ মেন স্ট্রিম মিডিয়ার, কর্পোরেট মিডিয়ার। এমনকি মানে গোটা পৃথিবীতে আমরা জানি মিডিয়ার কাজ হচ্ছে যে ক্ষমতায় আছে তাকে, ক্ষমতাসীনকে প্রশ্ন করা। আপনারা গোটা ভারতের মানে মিডিয়া, মেন স্ট্রিম কর্পোরেট মিডিয়া পৃথিবীকে শিখিয়েছেন সাংবাদিকতার এক নতুন ডেফিনিশন, যে যে ক্ষমতায় আছে তাকে নয়, যে বিরোধীকে প্রশ্ন করব, আর যে ক্ষমতায় আছে তার হয়ে ব্যান্ড পার্টি বাজাবো। সুতরাং আপনারা আর বেশি ডিউটি, নিজের মতামত, নিজের অবস্থানকে সরিয়ে রেখে ডিউটির প্রতি অবজেক্টিভ হওয়ার এই জ্ঞান আপনারা দেবেন না, আপনারা ক্ষমা করুন। দ্বিতীয় যে কথাগুলো বলছে তো ঠিক কথা, কিন্তু ঠিক কথাটাও আপনাদের মুখে মানাতো যদি ঠিক কাজটা আপনারা করতেন, করেননি, হালকা করে চুপ করে যান। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন আমি এটা পরিষ্কার বলছি যে এই একটা যুক্তি অত্যন্ত সঠিক, যে আজকে কঙ্গনা রানাওয়াতের ওপর একজন সিআইএসএফ জওয়ানের চড় মারাটাকে যদি আমার জাস্টিফাই করতে হয়, তাহলে তো ইন্দিরা গান্ধীকে তার দেহরক্ষীর গুলি করাটাকেও একই যুক্তিতে জাস্টিফাই করা হয়ে যায়। ঠিক কথা, এটা একদম সঠিক যুক্তি, এটাকে ফেলে দেওয়া যায় না এই যুক্তিকে। দেখুন আজকে সেই বিশেষ জওয়ান তিনি হয়তো কৃষক আন্দোলন নিয়ে বিজেপির অবস্থানের বিরোধী, কঙ্গনা রানাওয়াতকে চড় মেরেছেন। কালকে আমি হয়তো একটা এয়ারপোর্ট দিয়ে যাচ্ছি, কোনো একজন সিআইএসএফের জওয়ান থাকতে পারেন যিনি হয়তো অন্য একটা প্রশ্নে বামপন্থীদের অবস্থানের বিরোধী, সে কালকে আমাকে গুলিও করে দিতে পারে, আমাকেও চড় মারতে পারে। সুতরাং আমি কি কখনো এটা মনে করি, কি আমরা কেউ কি এটা মনে করি যে এইটাই একটা প্রতিবাদের ভাষা হয়ে যাক, যার যাকে যেখানে পাবে কানে গোড়ায় চড় মারবে? কখনো একটা সভ্য সমাজে এটা হওয়া উচিত নয়। কিন্তু আমি আমার মূল কথাটা আসার আগে একটা কথা বলছি যে দেখুন, ঠিকই কথা, এই কথাগুলো সত্যি, কিন্তু না এই সত্যি কথাগুলো নিয়ে একটু মনের জোরের সঙ্গে কঙ্গনা রানাওয়াতের হয়ে লড়া যেত যদি না কঙ্গনা রানাওয়াত নিজের গত 7-8 বছরের বা 10 বছরের যে ভূমিকা আমাদেরকে দেখিয়েছেন তা না দেখাতেন। আমরা দেখেছি এই কঙ্গনা রানাওয়াত এইবারও ভোটের প্রচারের সময় মঞ্চে দাঁড়িয়ে বলছে, আহ্বান করছে যে বিরোধীদেরকে নাকি কানের গোড়ায় তামাচা মারা উচিত, ঠাস ঠাস করে চড় মারা উচিত। মঞ্চে দাঁড়িয়ে কঙ্গনা রানাওয়াত বলছে। और मैं तो इनको कहती हूँ, और पहाड़ी इंसान लड़कियों में जितना दम है, अगर यहाँ ये जितने भी चंपू दिखे, ऐसा एक पहाड़ी थप्पड़ पड़ेगा, पहाड़ी चपेट अगर इनको पड़ गई तो ये सब भूल जाएंगे। যে চর বিরোধীদেরকে মারবে বলেছিল সেই চর এখন ওনার গালে গিয়ে পড়ছে। আমি আপনাদেরকে বলছি, কয়েক বছর আগে পশ্চিমবাংলা সংক্রান্ত একটা ঘটনায় কঙ্গনা রানাওয়াত টুইট করেছিলেন নরেন্দ্র মোদীকে আবেদন করে যে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি ক্রিটিসাইজ করেছেন, বাংলার সরকারকে উনি সমালোচনা করেছেন, ঠিক কাজ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরাও বিরোধী, বাংলা সরকারেরও আমরা বিরোধী। বাংলা সরকারের হাতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে 10 বছরে, 12 বছরে, 13 বছরে সিপিএমকে যে অত্যাচারিত হতে হয়েছে, রক্তাক্ত হতে হয়েছে, ও আর গোটা ভারতে কোনো রাজনৈতিক দলের এত রক্তক্ষরণ হয়নি, এত আক্রান্ত হতে হয়নি যা সিপিএমকে হতে হয়েছে। আমাদেরকে নতুন করে মমতা ব্যানার্জি চেনাতে হবে না। কোথাকার কোন হরিদাস পাল কঙ্গনা রানাওয়াত
তার কাছ থেকে আমাদেরকে মমতা ব্যানার্জি চিনতে হবে না, কি তৃণমূল চিনতে হবে না। কিন্তু আমি বলছি বিরোধিতাটা করেছেন, করে কি বলেছেন? কঙ্গনা রানাওয়াতের টুইট বলছেন যে মোদিজি, মানে বাকি উনি যা বলেছেন যে খারাপকে খারাপ দিয়ে কাউন্টার করতে হয় ইত্যাদি বলে, বলছেন যে মোদিজি প্লিজ শো আস ইয়োর বিরাট রূপ ফ্রম আর্লি 2000। আর্লি 2000-এ মোদির বিরাট রূপ মানেটা কি আপনারা সবাই জানেন। আর্লি 2000-এ মোদির বিরাট রূপ মানে হচ্ছে উনি গুজরাটে দাঙ্গা করেছিলেন। এই কঙ্গনা রানাওয়াত নামক এই মহিলা সরাসরি মোদির গুজরাট দাঙ্গার স্মৃতিকে রেফার করে সে পরিষ্কার আবেদন জানাচ্ছে যে মোদি আপনি বিরাট রূপ ধারণ করুন। শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের ময়দানে বিরাট রূপ আপনারা কি আপনারা জানেন? বলা হয় কুরুক্ষেত্রের ময়দানে যখন অর্জুন অস্ত্র ত্যাগ করেছে, শ্রীকৃষ্ণ তাকে আবার ইন্সপায়ার করছে অস্ত্র তুলে নেওয়ার জন্য, যুদ্ধে নেওয়ার জন্য। তখন শ্রীকৃষ্ণ নিজের যে বিরাট রূপ দেখিয়েছিলেন সেইটাকে রেফার করে বলছেন মোদি যে গুজরাটে খুন করেছিল, মানুষকে দাঙ্গা করেছিল, কয়েক হাজার মানুষকে কতলেআম করেছিল, শিশুদের প্রাণ নিয়েছিল, বাচ্চাদেরকে খুন করেছিল। বাচ্চা কি বলছি, বিলকিস বানুর পেট থেকে তার ভ্রূণকে বার করে এনে খুন করেছিল মোদির পার্টির লোক। ও পশ্চিমবাংলার জন্য সেই দিন চাইছিল কঙ্গনা রানাওয়াত, বলছিল বাংলাতেও নাকি ওই বিরাট রূপ দেখাতে হবে মোদিকে। তারপরে কানাইগোড়ায় যখন একটা চড় খেয়েছে তখন তার সমর্থকদের সবার গণতন্ত্র, ওপিনিয়ন, শান্তিপূর্ণ প্রতিবাদ, এসব ভালো ভালো শব্দ মনে পড়ে গেছে। কিন্তু তারপরেও বলছি, অমানুষ হওয়া, জানোয়ার হওয়া কঙ্গনা রানাওয়াতদেরকে মানায়, আমাদেরকে মানায় না। তাই আমি আবার বলছি, এই ঘটনাটাকে জাস্টিফাই করার জন্য আমি এই কথাগুলো বলছি না, কিন্তু যার হয়ে এখন অনেকে সিম্প্যাথেটিক হয়তো কেউ কেউ হচ্ছেন, কি আজকে তাকে সাপোর্ট করার চেষ্টা করছেন, তাদেরকেও বলছি যে একটুখানি এই ভদ্রমহিলার অতীতের ট্র্যাক রেকর্ডটাকেও আপনারা দেখবেন। এইবার সবচেয়ে যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন যেটা আমার মনে হয় আসা দরকার, তা হচ্ছে দেখুন, এই এক চরে বিজেপির একটা বিরাট বড় একটা নির্মিত ন্যারেটিভ ভেঙে পড়ল বলে আমার মনে হয়েছে। তা হচ্ছে যে সেনাবাহিনীকে বারবার করে মোদি, বিজেপি নিজেদের একটা অ্যাপেন্ডেজ, নিজেদের একটা এক্সটেনশন হিসেবে দেখানোর চেষ্টা করেছিল। এটা যে একটা কত বড় একটা ফলস কনস্ট্রাকশন, সেইটা কিন্তু আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেলেন এই সিআইএসএফের জওয়ান। তাহলে আপনারা চিন্তা করুন তো, ভারতের সেনাবাহিনীকে এরা কীভাবে না ব্যবহার করেছে। একজন ভারতের এয়ারফোর্সের অফিসার, তিনি আপনারা জানেন পাকিস্তানে ওই বোধহয় সেটা আমার কি ওই বর্ডার ক্রস করে সার্জিক্যাল স্ট্রাইক ইত্যাদি করতে গিয়ে অভিনন্দন বলে ক্যাপ্টেন, তিনি পাকিস্তানে বন্দী হয়েছিলেন। তারপর তাকে ওখান থেকে ওরা রিলিজ করলো। সেই অভিনন্দনের ছবিকে ব্যবহার করে বিজেপি তামিলনাড়ুতে নিজের ইলেকশনের হোর্ডিং বানিয়েছিল। এইভাবে ওরা আর্মিকে ব্যবহার করেছে। হঠাৎ করে খেয়ে দিয়ে কাজ নেই, রাত দুপুরে বলে দিল নোট বাতিল। অসহায় মানুষ হাসপাতালে চিকিৎসা করানোর টাকা পাচ্ছে না, খাবার কিনতে পারছে না, ওষুধ কিনতে পারছে না, এটিএমের বাইরে লাইনে দাঁড়িয়ে ধুঁকছে। প্রশ্ন করা হচ্ছে, এরকম একটা আনপ্ল্যান্ড নোট বাতিল করে এত মানুষের জীবনকে দুর্বিষহ করলেন কেন, এত মানুষকে মৃত্যুর সামনে ঢেলে দিলেন কেন? উত্তর হচ্ছে কি, বর্ডারে জওয়ানরা দাঁড়িয়ে আছে, সিয়াচেনে জওয়ান দাঁড়িয়ে আছে, তোমরা একটু এটিএমের বাইরে দাঁড়াতে পারছো না। আজ অবধি জানতে পারলাম না লোকসভা ভোটের আগে যে ঘটনাটা ঘটেছিল, আমাদের আর্মির জওয়ানরা মারা গেছিল ওই 2019-এর লোকসভা ভোটের আগে, ঘটনাটা ঠিক কী ঘটেছিল পুলওয়ামাতে। 5 বছর পার করে পরের লোকসভা ভোট এসে গেল, আজ পর্যন্ত ঘটনাটা কী ঘটেছিল আমরা জানতে পারলাম না। এই রকমভাবে, অথচ সেই পুলওয়ামার নাম করে মোদি একটা লোকসভার ভোট পার করে গেছিল। এই রকমভাবে ওরা আর্মিকে ব্যবহার করে এসছে। অপরদিকে কৃষক আন্দোলন যখন হয়েছে তখনও আমরা দাঁড়িয়ে বলেছিলাম যে মোদিজি যে সেনাবাহিনীর জওয়ানকে আপনারা পাঠাচ্ছেন টিকরি সীমান্তে, পাঞ্জাব হরিয়ানার বর্ডারে দাঁড় করাচ্ছেন কৃষকদের ওপর লাঠিচার্জ করার জন্য, আপনারা বুঝতে পারছেন না এই জওয়ানদের বুকের ভেতর লাঠিচার্জ হচ্ছে, তাদের রক্তক্ষরণ হচ্ছে, তারা সরকারের নির্দেশ মানতে বাধ্য, তারা কৃষকের ওপর লাঠি তুলছে। আপনারা পাপ করছেন, এটা অপরাধ করছেন। কেননা ভারতের সেনাবাহিনীর এই জওয়ানরাও ভারতের কৃষক পরিবারের সন্তান। যে জওয়ান কাঁধে বন্দুক নিয়ে সিয়াচেনে দাঁড়িয়ে থাকে, তার বাবাই ট্র্যাক্টর চালান হয়তো পাঞ্জাবের কি হরিয়ানার একটা ক্ষেতের ওপর দিয়ে। একজন জওয়ান হচ্ছে একজন কিষানের সন্তান। আপনি ভারতের কিষানের বিরুদ্ধে জওয়ানকে লড়াচ্ছেন না, আপনি তার বাবা মার বিরুদ্ধে সন্তানকে লড়াচ্ছেন। আমরা বলেছিলাম, তখন আমাদেরকে দেশদ্রোহী বলেছিলেন। আজকে ভারতের এক জওয়ান দাঁড়িয়ে বলে দিচ্ছেন যে তুমি মোদির চামচি কঙ্গনা রানাওয়াত, যে কৃষককে সেদিন অপমান করেছিল, সেই কৃষকের রক্ত শরীরে নিয়ে আমি জলপাই রঙের সেনাবাহিনীর পোশাক পরেছি। এই যে বিজেপির এই যে সেনাবাহিনীকে নিজেদের পলিটিক্যাল টুল হিসেবে এই নির্মাণটা ভেঙে পড়লো একটা চরে।
আমার কোনো বিরোধী চর খেয়েছে বলে আমি আনন্দিত নই, কিন্তু বিজেপির এই নির্মাণের গালে একটা চর পড়েছে বলে আমি অত্যন্ত আনন্দিত।